বন্ধুরা, আজকের এই রিপোর্টটা আমি একদম সহজ ভাষায় বলবো, যেন যে কেউ শুনলেই বুঝতে পারে। কারণ বিষয়টা শুধু ইরান বা আমেরিকার নয়, বিষয়টা আমাদের সবার নিরাপত্তা আর ভবিষ্যৎ নিয়ে। এখন সবাই বলছে খামেনেই মারা গেছেন। এই খবরের পর অনেকের মনে একটা প্রশ্ন ঘুরছে, যুদ্ধ হলে তো সাধারণত এয়ারফিল্ড, মিলিটারি বেস, রাডার স্টেশন, পাওয়ার গ্রিডের মতো স্ট্র্যাটেজিক জায়গাতেই হামলা হয়। আগেও তাই হয়েছে। গত বছর মিডনাইট হ্যামার বা রাইজিং লায়ন নামে যে অপারেশনগুলো হয়েছিল, সেগুলোতেও আমরা দেখেছি কৌশলগত টার্গেটেই আঘাত করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। আগে কি হয়েছে, কেন হয়েছে, সেটা বুঝলে এখনকার ঘটনাটা বোঝা সহজ হবে। দেখুন, ওকে মেরে ফেলো, ওকে শেষ করে দাও, এই কথা আজ প্রথম বলা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প আগেও এই কথা বলেছেন। ইসরায়েলও প্রকাশ্যে বলেছে যে তারা ইরানের লিডারশিপকে শেষ করতে চায়। আজ থেকে ১০-১৫ দিন আগেই এই ধরনের অফিসিয়াল বক্তব্য এসেছে। মিডিয়ায় সেগুলো খোলাখুলি দেখানো হয়েছে। কার নাম নিয়ে কথা হচ্ছে সেটাও লুকোনো নয়। তাহলে প্রশ্ন আসে, একজন মানুষকে কেন টার্গেট করা হচ্ছে? কেন শুধু বেস বা ঘাঁটি নয়, একজন ব্যক্তিকেই টার্গেট করা হলো? এর উত্তরটা খুব সহজ। গণতান্ত্রিক দেশে শক্তির আসল কেন্দ্র থাকে জনগণের হাতে। সেখানে লিডার গুরুত্বপূর্ণ হলেও তিনি চলে গেলে দেশ থেমে যায় না। নির্বাচন হয়, নতুন লিডার আসে, সিস্টেম চলতে থাকে। কিন্তু ইরানের কাঠামো আলাদা। সেখানে ক্ষমতা কয়েকজন মানুষের হাতে কেন্দ্রীভূত। কার্যত একজন মানুষই সব সিদ্ধান্ত নেন। সেই মানুষটাই সুপ্রিম লিডার। প্রেসিডেন্ট আছে, মন্ত্রী আছে, নির্বাচন হয়, কিন্তু শেষ কথা বলে ওই একজনই। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের মতো সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিও সরাসরি তার নির্দেশে চলে। মানে পুরো দেশের পাওয়ার স্ট্রাকচারটা কয়েকজনের উপর দাঁড়িয়ে। এই অবস্থায় যদি ওই কেন্দ্রবিন্দুটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে পুরো কাঠামোটা নড়বড়ে হয়ে যায়। আমেরিকা আর ইসরায়েলের ভাবনাটা ঠিক এখানেই। তাদের ধারণা ছিল এই কয়েকজনকে নিউট্রালাইজ করতে পারলেই সিস্টেমটা নিজে থেকেই ভেঙে পড়বে। খামেনেই ছিলেন সেই কেন্দ্রের সবচেয়ে শক্তিশালী মানুষ। এখন তিনি নেই বলে বলা হচ্ছে। তার নিচে যারা আছেন তারা সবাই তুলনায় দুর্বল। তাই সামনে হয়তো দেখা যাবে একে একে বাকি লিডারশিপকেও টার্গেট করা হবে। কিন্তু এখানেই একটা বড় বিপদ আছে, আর এই জায়গাটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে ভেনেজুয়েলার ঘটনা দেখুন। ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠিয়ে সরাসরি সে দেশে ঢুকে পড়েছিলেন। একজন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা হয়। পরে বলা হলো, আমরা তো ওকে প্রেসিডেন্টই মানতাম না। নানা অভিযোগ তোলা হলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, ওই প্রেসিডেন্টকে তুলে আনার পর ভেনেজুয়েলার ড্রাগস নিয়ে আর একটা কথাও শোনা যায়নি। আগে যেটাকে বড় অজুহাত বানানো হয়েছিল, সেটা হঠাৎ উধাও হয়ে গেল। কারণ আসল লক্ষ্য অন্য ছিল। লক্ষ্য ছিল দেশের সম্পদ, বিশেষ করে তেল। ইরানের ক্ষেত্রেও একই জিনিস হবার আশঙ্কা আছে। আমি পরিষ্কার করে বলি, ইরানের এই শাসন ব্যবস্থা আমারও ভালো লাগে না। কিন্তু ইরানের সাধারণ মানুষকে আমি সম্মান করি। তারা সাধারণ মানুষ, তাদের দোষ নেই। কিন্তু সমস্যা হলো, যে শক্তি দিয়ে এই রেজিম বদলানো হচ্ছে, সেই শক্তির কোনো জবাবদিহি নেই। আজ বলা হচ্ছে কিউবাতেও নাকি ফ্রেন্ডলি টেকওভার হবে। কিউবা আপনার পছন্দের দেশ না হতে পারে, কিন্তু সেটা তো আপনার দেশ নয়। ভেনেজুয়েলায় যা হয়েছে, কাল কিউবাতেও তাই হতে পারে, আর কেউ কিছু করতে পারবে না। এই জায়গা থেকেই ভারতের শেখার আছে। জিওপলিটিক্স মানে খুব সোজা কথা, যার হাতে শক্তি তার কথাই শেষ কথা। আমেরিকা হামলা করেছে, কি হলো? কেউ আটকাতে পারেনি। ইসরায়েল আমেরিকার সমর্থনে ইরানে বোমা ফেলেছে, ফলাফল আমাদের সামনে। তাহলে ভারতের কি করা উচিত? সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে, ক্ষমতা আর ডিটারেন্স একসাথে চলে। আপনার কাছে যত বেশি শক্তি থাকবে, শত্রু তত বেশি ভয় পাবে। শুধু কথা বললে হবে না, শক্তি দেখাতে হবে। ভারতের ডিফেন্স বাজেট বাড়ানো এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। এয়ারফোর্সের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। অল্প অল্প করে কেনা, 10টা ভাবা, এই মানসিকতা ছাড়তে হবে। যদি দরকার হয় বড় সিদ্ধান্ত নিতে হবে। নিজের 5th জেনারেশন ফাইটার বানাতে সময় লাগবে। বাস্তবতা হলো, সব ঠিক থাকলেও প্রথম বিমান আসতে অনেক বছর লেগে যাবে। ততদিনে চীন আরও এগিয়ে যাবে, আমেরিকাও থামছে না। আর আমরা এমন একটা অঞ্চলে বাস করি যেখানে এই ঝুঁকিগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভারতের উচিত এখন আফগানিস্তানের দিকে খোলা চোখে তাকানো। একটা স্থিতিশীল, শক্তিশালী আফগানিস্তান ভারতের স্বার্থে দরকার। সেখানে যদি অস্ত্র সরঞ্জাম দেওয়া লাগে, সেটা দেওয়া উচিত। এতে পাকিস্তানের দাপট কমবে, আর সেটাই ভারতের লাভ। এই সব কিছুর শেষ কথা একটাই, এই দুনিয়ায় আপনার সত্যিকারের বন্ধু নেই। সবাই নিজের স্বার্থ দেখে। আপনাকেই নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে হবে। ভিতর থেকে দেশকে শক্ত করতে হবে, বাইরে থেকেও শক্ত থাকতে হবে। ইরানের ঘটনাটা আমাদের চোখ খুলে দিয়েছে। শিক্ষা একটাই, যার ক্যাপাসিটি ঠিক, তার ডিটারেন্স ঠিক।
আর যেদিন ভারতের এই দুটো একসাথে ঠিকঠাক দাঁড়াবে সেদিন কেউ সহজে ভারতের দিকে চোখ তুলেও তাকাতে সাহস পাবে না। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই পাকিস্তানের ভেতরে পরিস্থিতি একেবারে বদলে যেতে শুরু করেছে। দেশ জুড়ে যেন হঠাৎ করেই ক্ষোভ আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে রাগ এতটাই বেড়ে গেছে যে সেই ক্ষোভ সরাসরি গিয়ে পড়ছে পাকিস্তানে থাকা মার্কিন কনসুলেটগুলোর উপর। একের পর এক শহরে বিক্ষোভ, আগুন লাগানো, ভাঙচুর সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি এই মুহূর্তে খুবই অশান্ত। আমরা করাচির যে ছবিগুলো দেখেছি সেগুলো দেখে সহজেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। করাচিতে অবস্থিত ইউএস কনসুলেটের আশপাশে বিশাল সংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীরা কনসুলেটের দিকে আগুন ছোড়ে, ভাঙচুরের চেষ্টা চালায় এবং জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। টানা আগুন লাগানো আর হামলার কারণে পুরো এলাকা কার্যত যুদ্ধক্ষেত্রের মতো হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে সেখানে থাকা মার্কিন নিরাপত্তারক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়। সেই গুলিতে প্রায় ১২ জন পাকিস্তানির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও ২০ জনের বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু করাচি নয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও একই রকম দৃশ্য দেখা গেছে। ইসলামাবাদে ইউএস কনসুলেটের বাইরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ছবিতে স্পষ্ট দেখা যায় মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হয়। বিক্ষোভকারীরা কনসুলেটের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, যার ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়, চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সব ঘটনার মধ্য দিয়ে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে, এই মুহূর্তে পাকিস্তানে আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে তার প্রকাশ ঘটছে সরাসরি ইউএস কনসুলেটগুলোর ওপর হামলা আর বিক্ষোভের মাধ্যমে। সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে, তাদের রাগ আর হতাশা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তারা মনে করছে ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পেছনে আমেরিকার বড় ভূমিকা রয়েছে, আর সেই কারণেই তাদের টার্গেট হয়ে উঠছে মার্কিন কূটনৈতিক ভবনগুলো। এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। ইসলামাবাদে অবস্থিত ইউএস এম্বাসি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে জানিয়েছে যে তারা পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তাদের বক্তব্য অনুযায়ী করাচি ও লাহোরে থাকা ইউএস কনসুলেট জেনারেলের সামনে যে বিক্ষোভ চলছে তার সব রিপোর্ট তারা খতিয়ে দেখছে। একই সঙ্গে ইসলামাবাদে ইউএস এম্বাসির বাইরে এবং পেশোয়ারে অবস্থিত কনসুলেট জেনারেলের সামনে যে আরও তীব্র বিক্ষোভ হচ্ছে সেদিকেও তাদের নজর রয়েছে। ইউএস এম্বাসি আরও জানিয়েছে পাকিস্তানে থাকা সব মার্কিন নাগরিকদের জন্য এই সময়টা খুবই সংবেদনশীল, তাই তারা সবাইকে স্থানীয় সংবাদ মাধ্যমের দিকে নজর রাখতে বলেছে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে। আশেপাশে কি ঘটছে সেটা খেয়াল রাখা, বড় জমায়েত বা ভিড় এড়িয়ে চলা এবং নিজেদের নিরাপত্তা সংক্রান্ত রেজিস্ট্রেশন আপডেট রাখার কথাও বলা হয়েছে। অর্থাৎ আমেরিকা বুঝতে পারছে এই পরিস্থিতিতে তাদের নাগরিকরা বড় ঝুঁকির মুখে পড়তে পারেন। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে আমেরিকা শুধু ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই নেই, বরং বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়েও গভীর চিন্তায় রয়েছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সুপ্রিম লিডার নিহত হওয়ার যে দাবি সামনে এসেছে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, সেই প্রভাব ছড়িয়ে পড়ছে বিভিন্ন ইসলামিক দেশে, আর তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে ক্ষোভ, বিক্ষোভ আর শাহিলতার মাধ্যমে। পাকিস্তান তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিক্ষোভ শুধু ছোটখাটো প্রতিবাদে সীমাবদ্ধ নেই, বরং তা উগ্র এবং শাহিলত রূপ নিয়েছে। ইউএস কনসুলেটকে সরাসরি টার্গেট করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, ভাঙচুর চলছে, মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি ক্রমে আরও খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু পাকিস্তান নয়, বিশ্বের আরও অনেক জায়গায় ইউএস কনসুলেটগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই সব ঘটনার মধ্য দিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে এই উত্তেজনা আর ক্ষোভ কতদূর গড়াবে এবং এর শেষ কোথায়। আপাতত যা বোঝা যাচ্ছে, ইরানের ঘটনার রেশ ধরে পাকিস্তানে যে অস্থিরতা তৈরি হয়েছে তা খুব সহজে থামার নয়। সাধারণ মানুষের ক্ষোভ যতদিন না কমছে ততদিন